25 ডিসেম্বর 12:55 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দরের নিরাপত্তা পরিদর্শন নেতাদের। খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল জানালেন ডাক্তার জাহিদ। এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি। অপারেশনের অনুমতি দিয়েছে পরিবার। দেশবাসীর কাছে আবারও দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুম আইনে সংশোধন এনেছে উপদেষ্টা পরিষদ। 5 বছর হদিস না মিললে গুম হিসেবে বিবেচনা করা হবে। স্থগিতাদেশ প্রত্যাহারে বেড়েছে বরিশাল বিএনপির সাংগঠনিক তৎপরতা। দলীয় প্রার্থীদের জয়ী করতে একাত্তর সব মত পথের নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 25 ডিসেম্বর বেলা 12:15 বিমানবন্দরে অবতরণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানানো হয়েছে। দীর্ঘ 17 বছর পর আগামী 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। ওই দিন 12:15 তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। এরই অংশ হিসেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। এ সময় তারা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। তারেক রহমানের ফেরা উপলক্ষে তাকে সংবর্ধনা জানাতে 300 ফিটের জনসমাবেশের আয়োজন করবে বিএনপি। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এবার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সেটা সময় মতো আপনাদেরকে জানাবো। সেগুলো সরেজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। আর নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় চলছে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী ফজলি রাব্বি। সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, মতবিনিময় সভায় কি নিয়ে আলোচনা চলছে, আর জোট সঙ্গীদের আসন দেওয়ার ব্যাপারে দলটির নেতারা কি জানিয়েছেন? জি মিথিলা, ধন্যবাদ। আপনি জানেন যে তৃতীয় দিনের মতো অর্থাৎ দ্বিতীয় দিনের মতো আজ কিন্তু যে বিএনপির মনোনীত প্রার্থী অর্থাৎ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে মতবিনিময় সভা করার কথা, সেই সভায় কিন্তু আজকে 100 জন বিএনপির মনোনীত প্রার্থীরা কিন্তু এই মতবিনিময় সভায় যোগ দিয়েছে এবং সকাল 11টার পরই কিন্তু আসলে তাদের গুলশান 2 নম্বর কার্যালয় বেগম খালেদা জিয়া চেয়ারপারসনের যে কার্যালয়, এই কার্যালয়ে কিন্তু আসলে নেতাকর্মীরা উপস্থিত হয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আসলে ভিতরে মতবিনিময় সভা চলছে এবং নেতা যে প্রার্থীরা তারা কিন্তু বের হয়ে আসছে এবং তারা বলছে যে মতবিনিময় সভায় তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু একটা দিক নির্দেশনা দিচ্ছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো আছে বা অন্যান্য যে রাজনৈতিক দলের প্রার্থীরা আছে তাদের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা আচরণবিধির লঙ্ঘন যেন না হয়, এই ধরনের একটা মেসেজ কিন্তু আসলে দেওয়া হচ্ছে। এবং বিএনপির শীর্ষ পর্যায়ের সিনিয়র যে নেতৃবৃন্দ তারাও কিন্তু আসলে ভেতরে অবস্থান করছে এবং তাদের উভয় নিয়ে কিন্তু আসলে তারা আসলে মতবিনিময় সভা করছে এবং এই ছিল একটা বিষয়। এখন পর্যন্ত আসলে কিন্তু জোটের বিষয়টা কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আসলে জানানো হয়নি মিথিলা, ফলে আমাদের কাছে আসলে ওইভাবে ওই রকম মেসেজ নাই যে আসলে এখন জোটগতভাবে তারা কি সিদ্ধান্ত নিয়েছে। তবে আপনি জানেন এরই মধ্যে কিন্তু প্রথম দফায় 237টি আসনে কিন্তু প্রথম দফায় আসলে বিএনপি মনোনীত প্রার্থীদের আসলে তালিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় দফায় কিন্তু 36 জন অর্থাৎ সব মিলে 273 জন বিএনপি মনোনীত প্রার্থীদের কিন্তু এখন পর্যন্ত আসলে নমিনেশন দেওয়া হয়েছে 300টি আসনের মধ্যে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা মিথিলা। সিসিওতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাক্তারদের সকল চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড আশাবাদী দ্রুত তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদ হোসেন। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে।
27 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে রয়েছেন তিনি। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরাও সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। বেগম খালেদা জিয়া চিকিৎসকদের দেয়া সব চিকিৎসা ভালোভাবেই গ্রহণ করতে পারছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন বলে আশা করছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভারকেয়ারে ভর্তি হন তিনি। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ ধরা পড়ার পর সিসিইউতে রেখে চলছে চিকিৎসা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। ওসমান হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি শহীদের কাতারে সামিল হন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মুসলিম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণের শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করা পুরো বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেফতার করে ফেরত আনারও দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাই খাস দিলে দোয়া করলে হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা খাস দিলে দোয়া করবেন, শুধু আমার কথা শেষ করতে দেন। ওনার জন্য দোয়া করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বীও যারা আছে তাদেরও বলবেন এর জন্য দোয়া করার জন্য। আমাদের দোয়াই এখন তার জন্য সবচেয়ে বেশি দরকার। আপনারা যদি খাস দিলে দোয়া করেন, উনি অবশ্যই সুস্থ হয়ে চলে আসবেন। গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সংশোধিত গুম হওয়া ব্যক্তি ন্যূনতম 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার্ড বা গুম ঘোষণা করতে পারবে। সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারী ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পূর্বানুমতি ব্যতীত গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবে। এছাড়া বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্বাস্থ্য নিয়েও আলোচনা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে পর্যবেক্ষক পাঠাতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়েও তাদের
আশ্বস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের অবহিতকরণ সংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়। এর আগে দুপুর 2:30টা থেকে বিভিন্ন দেশের কূটনীতিকরা পদ্মায় প্রবেশ করতে শুরু করেন। বিকেল 3:15টার মধ্যে বৈঠক শেষ হয়। কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে বিভিন্ন দেশের অন্তত 40 জন কূটনীতিক উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে এই বৈঠকে অবহিত করা হয়েছে। কূটনীতিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে তাও তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সশস্ত্র বাহিনী সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার্থে সদা সতর্ক ও সচেষ্ট রয়েছে, তাও তাদেরকে জানানো হয়। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের ট্রাভেল পাস সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আজ শেষ দিনের মতো আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষে আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় আপিল বিভাগে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা ও প্রধান বিচারপতির শুভাকাঙ্ক্ষীরা। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্রে যতদিন মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। তিনি বলেন, বেঞ্চ ও বারের সম্মিলিত দায়িত্ববোধই বিচার ব্যবস্থার শক্তি। অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরেই মাজদার হোসেন মামলার রায়ের পূর্ণতা এসেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, সৎ, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধান বিচারপতি সাংবিধানিক সহ বহু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন। আগামী 27 তারিখ অবসর গ্রহণের কথা থাকলেও আজই ছিল আপিল বিভাগে প্রধান বিচারপতির শেষ কার্যদিবস। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এই আদেশ জারি করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এর 3 সদস্যের বিচারিক প্যানেলে। এদিন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র ও নির্যাতনের পটভূমি ট্রাইব্যুনালে তুলে ধরেন প্রসিকিউশন। আগামী 29 ডিসেম্বর তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয় আইনশৃঙ্খলা বাহিনীকে। তাদের বিরুদ্ধে গণহত্যার পরিকল্পনা, নির্দেশ বাস্তবায়ন সহ পুলিশের পাশাপাশি নিজেদের সরাসরি অংশগ্রহণের প্রমাণ পায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্ট আন্দোলনের গণহত্যায় যারা মূল ভূমিকা পালন করেছেন তাদেরকে এই মামলায় আনা হয়েছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ছাত্রলীগের সেক্রেটারি আলী আসিফ ইনান সহ 7 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী 29শে ডিসেম্বর এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন পৌঁছাবে, এমন আশার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আর এই লক্ষ্য পূরণে বিশ্বব্যাংক বা IMF এর কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হবে না। রাজধানী পল্টনে ERF আয়োজিত ব্যাংকিং খাতের সংস্কার এবং চ্যালেঞ্জ উত্তরণে করণীয় নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। গভর্নর জানান, বন্ধ ফ্যাক্টরি ঋণ পুনঃতফসিল করতে দেওয়া হবে না। ঋণ পুনঃতফসিল করতে হলে অবশ্যই ফ্যাক্টরি চালু থাকতে হবে। দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা গেলেও ব্যাংকিং খাতে এখনও পুরোপুরি আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলেও তিনি মন্তব্য করেন। এজন্য গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যাংকগুলোকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। ব্যাংক খাতের সুশাসনের ক্ষেত্রে যারা প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন গভর্নর। পাশাপাশি খুব শীঘ্রই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে বলেও জানান আহসান এইচ মনসুর। যদি ফাইন্যান্সিয়াল আউটলুক ভালো না হয় সেই ব্যাংকের টাকা রিশিডিউল করে কোনো লাভ নাই। দ্যাটস ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন আমাদের ব্যাংকদের। কিন্তু যাদের ভবিষ্যৎ সম্ভাবনা আছে, তাদের ফ্যাক্টরিটা চালু আছে, আমরা কোনো চালু ফ্যাক্টরি বন্ধ করতে চাই না। আমরা তাদেরকে সুযোগ দিতে চাই যে ঠিক আছে, তুমি এখন পারছো না, 10 বছরের মধ্যে যদি তুমি রাখবে দিয়ে শোধ করে দিতে পারো, আমরা তুমি শোধ করে দেবো। সাথে কম্পিটিটিভ মানি।
স্থগিতাদেশ প্রত্যাহারের পর বরিশাল বিএনপির সাংগঠনিক তৎপরতা বেড়েছে। দলটির শীর্ষস্থানীয় অনেক নেতা শাস্তির আওতায় থাকায় স্থবির হয়ে পড়েছিল তাদের অনুসারীদের সাংগঠনিক কার্যক্রম। নানান কারণে স্থগিতাদেশ থাকাকালীন চরম দুশ্চিন্তায় দিন কাটাতে হয়েছে তাদের। সিনিয়ররা বলছেন নীতি আদর্শের সাথে পথ চলতে, আর প্রত্যাহার হওয়ারা বলছেন সংকট কাটিয়ে দলের প্রার্থীকে বিজয়ী করাই তাদের প্রধান লক্ষ্য। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। 22 নভেম্বর একসাথে বরিশাল জেলা ও মহানগর বিএনপির মূল দল এবং অঙ্গ সংগঠনের অন্তত 10 নেতার দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর দলীয় কর্মসূচিগুলো এখন আগের তুলনায় বেশি প্রাণবন্ত। নেতাদের সাংগঠনিক কার্যক্রমে দেখা গেছে সক্রিয়তা। দলকে জয়ী করাই এখন তাদের লক্ষ্য। আমাদের স্থগিত করছে, কিন্তু দলকে ভালোবাসি, দলকে ভালোবেসে দলের কাজগুলো করতে চেষ্টা করেছি এবং করেছি, কিন্তু নিজের কাছে মানসিকভাবে নিজেকে একটু খারাপ লাগতো। বহু কাঙ্ক্ষিত নির্বাচন, যে নির্বাচনের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে, সেই নির্বাচনকে কিভাবে আমরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। রাজনীতি আমার মাঠের অবস্থান চিন্তা করে আমাকে সেই দায়িত্ব আবার ফিরিয়ে দিয়েছে। কথা একটাই, দলের পক্ষে থেকে আগামী যেহেতু জাতীয় সংসদ নির্বাচন, ধানের শীষকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে থেকে ধানের শীষের পক্ষে কাজ করা। যাদের স্থগিতাদেশ প্রত্যাহার হয়নি তাদের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানান দল মনোনীত বরিশাল 5 আসনের প্রার্থী। দেখা যায় যে আমাদের অনেকেই শরণাপন্ন হচ্ছে যে কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে তাদের ব্যাপারটা করে দেই। তো আমরা কেন্দ্রীয় কমিটি তার শাস্তি অনুপাতে এটি চিন্তা ভাবনা করবে। অন্যদিকে জেলার নেতারা বলেন প্রত্যাহার হওয়া নেতারা আগামীতে সততার সাথে রাজনীতি করলে দলের মঙ্গল। স্থগিতাদেশ তুলে নেওয়ায় অনুসারীদের মধ্যে আগ্রহ ও চাঞ্চল্যতা ফিরেছে। তারা যদি তাদের বিগত দিনের কর্মকাণ্ডকে মূল্যায়ন করে আগামীতে সততার সাথে, নিষ্ঠার সাথে, আদর্শের সাথে দলীয় কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তাহলে দল অবশ্যই উপকৃত হবে। অনেক সময় দেখা যায় যে একজনের একটা অপকর্মের দায় আবার অন্যের উপরে চাপিয়ে দিয়েও কেউ পাওয়ার চেষ্টা করেছে। যাদেরকে স্থগিত করেছিল তারাই দলের জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, তারাই দলকে উজ্জীবিত করেছে। তাদের স্থগিত আদেশ উঠানোর কারণে একটা নেতাকর্মীর ভিতরে একটা চাঞ্চল্য ফিরে আসছে। প্রতিটা কর্মস্থান, প্রতিটা লোককে আমাদের ধানের শীষের পক্ষে কাজ করতে পারতেছি, আমাদের কর্মী সমর্থক সবাই খুশি। দমে না গিয়ে বরং নতুন প্রত্যয়ে সবাই রাজনীতিতে সততা ও সফলতার সাথে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা অনুসারীদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাওয়ের চেষ্টাকালে পুলিশের সাথে জুলাইয়ের কাজ করায় সংগঠনের নেতাদের ধস্তাধস্তির ঘটনায় আহত হয়েছেন একজন। এ ঘটনার পর ভারতীয় সরকারি হাই কমিশন অফিসের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা 12:30টার দিকে প্রতিনিধি শোয়েব আহমেদের নেতৃত্বে জুলাইয়ের কাজ করায় সংগঠনের 12 থেকে 15 জনের একটি দল পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী হাই কমিশন অভিমুখে মিছিল করে অগ্রসর হয়। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় তারা ভারত বিরোধী নানান স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশের কাঁটাতারের ব্যারিকেড সরিয়ে ভেতরের দিকে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অন্যদিকে খুলনায় পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ে মুখে পদযাত্রা পালন করেছে আধিপত্য বিরোধী ঐক্যজোট। বিকেল 4টায় নগরীর রয়্যাল মোড় থেকে মিছিল নিয়ে শামসুর রহমান সড়কের সহকারী হাই কমিশনার কার্যালয়ের দিকে এগুলে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে র্যাব, নৌবাহিনীর কন্টিনজেন্ট ও বিজিবি ছিল। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সহকারী হাই কমিশনার কার্যালয় সংলগ্ন কনভেনশন সেন্টারের সামনে অবস্থান নেয়। রাজধানীর হাজারীবাগের জিগাতলা কাঁচা বাজার সংলগ্ন একটি ছাত্রীবাস থেকে জান্নাতারা রুমি নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ছাত্রীবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায় জান্নাতারা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। জান্নাতারা এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী। চলতি বছরের 6 নভেম্বর এই কমিটি ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে পুলিশ বলছে রুমি আত্মহত্যা করেছে। পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কথা জানিয়েছে পুলিশ। পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে এক নারীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 1টার দিকে পৌর শহরের 3 নম্বর ওয়ার্ডের ওই হোটেলের 105 নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্ট্রার অনুযায়ী মৃত ফাহিমা কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত 2 ডিসেম্বর আরিফ হোসেন নামে এক যুবক ও ফাহিম আক্তার ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা গিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে ওই হোটেলের 105 নম্বর কক্ষ ভাড়া নেয়। বুধবার বিকেল থেকে ওই কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের তালা ভেঙে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় ভিতর থেকে দরজা লাগানো ছিল বলেও জানায় পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির দলীয় প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী ও জামাতের শাহজাহান চৌধুরী সহ 9 জন প্রার্থী। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। চুয়াডাঙ্গা 2 আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা। ফ্যাসিবাদী আওয়ামী লীগরা অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে তিনি এই অভিযোগ করেন। পোশাক কারখানা বন্ধের প্রতিবাদ এবং বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে কারখানার গেটে তালা ঝুলতে দেখে তারা সড়ক অবরোধ করে, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। খাগড়াছড়ির রামগড়ে গরিব ও অসহায় ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ এবং শীত বস্ত্র বিতরণ করেছে বিজিবি। উপস্থিত ছিলেন বিজিবি 43 বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম। রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান হয়েছে লালমনিরহাটে সদর উপজেলায় একটি সামাজিক সংগঠনের আয়োজনে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান জুয়েল। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল হক। নানা কর্মসূচিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন হয়েছে রংপুরে। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অভিবাসী দিবস 2025 উদযাপন হয়েছে গাইবান্ধায়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শহর ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অভিবাসী দিবস উদযাপন হয়েছে মানিকগঞ্জে। দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী। মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সভা হয়েছে সাতক্ষীরায়। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। ইমান, আকিদা ও মুসলিম বিষয়ে আলোচনা সভা হয়েছে সাভারে। ব্যাংক কলোনি খাজা মসজিদ সংলগ্ন মাঠে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমুদ্দিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 25 ডিসেম্বর 12:55 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দরের নিরাপত্তা পরিদর্শন নেতাদের। খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল জানালেন ডাক্তার জাহিদ। এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি। অপারেশনের অনুমতি দিয়েছে পরিবার। দেশবাসীর কাছে আবারও দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুম আইনে সংশোধন এনেছে উপদেষ্টা পরিষদ। 5 বছর হদিস না মিললে গুম হিসেবে বিবেচনা করা হবে। স্থগিতাদেশ প্রত্যাহারে বেড়েছে বরিশাল বিএনপির সাংগঠনিক তৎপরতা। দলীয় প্রার্থীদের জয়ী করতে একাত্তর সব মত পথের নেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।